মোবাইল দিয়ে উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 532তম ক্লাস। অডিয়েন্স, আপনারা সকলেই জানেন গত কয়েক সপ্তাহ থেকে প্রতি শুক্রবারে হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের তরফ থেকে প্রতি শুক্রবারে প্যাথোলজির ক্লাস করানো হয়। সেই ধারাবাহিকতায় এই 532তম ক্লাসে আজ আমরা প্যাথোলজি শিখব। আজকে প্যাথোলজি কততম ক্লাস? আজ প্যাথোলজির 4র্থ ক্লাস। হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের 532তম ক্লাস, প্যাথোলজি 4র্থ ক্লাস। অডিয়েন্স, আপনাদের সামনে এক্ষুনি ক্লাস নেবেন ডাক্তার আব্দুর রহমান সজীব স্যার। আপনার ক্লাস শুরু করেন, আমি আমার কাজে যাচ্ছি। আপনার কাজ আপনি শুরু করেন, নিয়ে যান। বিষয় লাগবে না। আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তারবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ধারাবাহিক প্যাথোলজি ক্লাসের আমরা গত 3টি পর্বে জন্ডিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং তার মোটামুটি একটা ধারণা দিয়ে শেষ করেছি। এবার আমরা আরো কিছু প্যাথোলজিক্যাল দিক প্লাস রোগ সম্পর্কে আমরা জানব। বিশেষ করে এটা হচ্ছে ব্লাডের যে রোগগুলো হয় রক্তের, বিশেষ করে অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, অর্থাৎ রক্তের যে রোগগুলো। কিন্তু এই রোগগুলো নিয়ে আলোচনা করার আগে বা এই প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলো আলোচনা করার আগে আমরা রক্তের সম্পর্কে কিছু ধারণা নেব। অর্থাৎ রক্তের সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। যদি রক্তের ওই বিভিন্ন উপাদান, রক্তের কিছু টেস্ট, তারপর রক্তের কাজ, এই সব জিনিস যদি আমরা ভালো করে না জানি বা আমাদের যদি আয়ত্তে না থাকে, তাহলে এই যে প্যাথোলজিক্যাল কন্ডিশন বা এই যে রোগগুলো, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে না। তো আজকে আমরা ধারাবাহিকভাবে শুরু করব ব্লাড সম্পর্কে। যারা বিভিন্ন অনলাইন ক্লাস করে থাকেন বা বিগত সময় আমার ক্লাসগুলো করেছিলেন, তাদের কাছে এই ক্লাসটা হয়তো রিপিট হতে পারে বা পুরাতন মনে হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এই লাইভ অনুষ্ঠানের মধ্যে বেশিরভাগই হচ্ছে নতুন যারা শিক্ষার্থী থাকেন বা নতুন ডাক্তার থাকেন, তো তাদের উদ্দেশ্য করে এটা ধারাবাহিকভাবে শুরু। এবং যারা আগে করেছেন বা মাঝখান থেকে অনেকে অল্প অল্প করে পেয়েছিলেন, তাদের জন্য এটা রিভিশন ক্লাস হয়ে যাবে এবং অনেকের যে মনে প্রশ্ন থাকবে সেগুলো আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে রক্তের, প্রথমে আমরা জানবো রক্ত কি। রক্তের সংজ্ঞা যদি আমরা দেই, এটা সবাই আমরা জানি যে এটা হচ্ছে এক ধরনের বিশেষ তরল যোজক কলা। কারণ আমরা জানি আমাদের মানবদেহ প্লাস প্রতিটা জীবদেহের মধ্যে অসংখ্য কোষ থাকে, সেল থাকে, অর্থাৎ জীবদেহগুলো কোষ দিয়ে তৈরি। আবার
একই রকম দেখতে কোনো গ্রুপ যদি থাকে সেলের কোষের, তারা যদি কোনো নির্দিষ্ট কোনো কাজে নিয়োজিত থাকে তখন তাকে আমরা কি বলি, কলা বলি বা টিস্যু। আবার অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি করে, কোনো একটা অর্গান তৈরি করে। আবার অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেম তৈরি করে, অর্থাৎ তন্ত্র তৈরি করে। তো এই যে বিষয়টা ধাপে ধাপে, এগুলো সবগুলোর মূল কথা কিন্তু হচ্ছে কি, সেল অর্থাৎ কোষ। তো এই কোষ থেকে হচ্ছে গিয়ে কলা, আবার কলা থেকে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র। এখন আমরা যেটা আলোচনা করব যে রক্তটা হচ্ছে কি এক বিশেষ ধরনের স্পেশালাইজড। এই বিশেষ কথাটা না বললে হবে না। তরল, যোজক, কলা। রক্ত দেখতে কেমন হয়? রক্ত দেখতে হয় লাল, রক্তের রং হয় লাল। কারণ কি, এর মধ্যে হিমোগ্লোবিন নামক একটা উপাদান থাকে। এই উপাদানের জন্য মূলত রক্তটা কি হয়, লাল হয়। তো যারা অনেকে নোট করেন বা অনেকে লেখার লিখে নেন, এই জন্য আমি লিখে দিচ্ছি যে ব্লাডের সংজ্ঞাটা আনুষ্ঠানিকভাবে আপনি একটু লিখে নেন। যদি আমরা সংজ্ঞাটা লিখি, কি হবে, ব্লাড ইজ এ specialized, specialized specialized fluid connective tissue। কি হবে, FLUID, fluid connective tissue। Blood is a specialized fluid connective tissue। তো নেটের সমস্যার কারণে অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। আপনারা একটু কথাগুলো খেয়াল করবেন, কথা খেয়াল করলে বোর্ডের লেখাটা বুঝতে সুবিধা হবে। আর অনেকে কমেন্টস করেন লেখা বোঝা যায় না, অনেকে যারা দূরে থাকেন নেটে একটু সমস্যা করে। এই জন্য আমার কথার সাথে মিলিয়ে নিবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। যদি বাংলা বলে দেই, রক্ত হচ্ছে কি স্পেশালাইজড, বিশেষ, ফ্লুইড তরল, কানেকটিভ টিস্যু যোজক কলা। যারা বাংলায় লিখবেন লিখে নেন, রক্ত হচ্ছে বিশেষ এক ধরনের তরল যোজক কলা। ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। এ হচ্ছে আমাদের রক্তের সংজ্ঞা। এবার আমরা যাব রক্তের কিছু বৈশিষ্ট্য, প্রপার্টিজ। PROPERTIES, প্রপার্টিজ মানে বৈশিষ্ট্য। রক্তের কিছু কমন বৈশিষ্ট্য থাকবে। এই বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে প্রথমত, এক নাম্বার কালার, COLOR, কালার। রক্তের কালার কি সেটা আমরা সবাই জানি, রেড। এখন শুধু রেড বললে হবে না, রেড হচ্ছে বাচ্চা পোলাপানের পড়া, যেহেতু মেডিকেল পারসন, এটা কেন সেটা আপনি বলতে হবে। কারণ বলছে ডিউ টু হিমোগ্লোবিন, HB। HB মানে হচ্ছে হিমোগ্লোবিন। যদি পুরোটা লিখতে চান লিখে নেন, HAEMOGLOBIN, হিমোগ্লোবিন। অথবা অনেক বই আছে প্রেজেন্স অফ হিমোগ্লোবিন। কালার হচ্ছে কি রেড। কেন রেড? ডিউ টু HB মানে হিমোগ্লোবিন। রক্তের রং হচ্ছে লাল হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য। 2 নাম্বার, ভলিউম, পরিমাণ বা আয়তন। রক্তের পরিমাণ কত? অ্যাবাউট 5 লিটার্স ইন অ্যাডাল্ট। অর্থাৎ একজন প্রাপ্তবয়স্কের দেহে প্রায় 5 লিটার রক্ত থাকে। বই ভেদে কম বেশি হতে পারে, কোন কোন বইয়ের মধ্যে 4 থেকে 6 লিটার। তার মানে গড়ে, যেটা আমরা বলেছি অ্যাবাউট 5 লিটার্স ইন অ্যাডাল্ট, গড়ে কত? 5 লিটার। এরপরে রক্তের পিএইচ। রক্তের কি থাকবে? পিএইচ। 3 নাম্বার, বড় হাতের পি, তারপরে
বড় হাতের এইচ, পিএইচ। এই পিএইচটা হচ্ছে, এটা একটা কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের একটা টার্ম। মূলত কোনো বস্তু সেটা ক্ষারীয় নাকি অ্যাসিডিক অর্থাৎ অম্লীয়, অ্যাসিড মানে অম্ল, একটু টক টক, ক্ষারীয় মানে একটু খড়খড়া। যেমন সাবান, সাবানটা কি একটু খড়খড়া। দেখবেন যারা গ্রাম দেশে এখন অত্যধিক যারা সার ব্যবহার করে, রাসায়নিক সার, তখন ওই শাকসবজি খেতে গেলে কি লাগে, মুখের মধ্যে একটু টেস্ট লাগে, একটু খড়খড়া লাগে। এটাই হচ্ছে মূলত ক্ষারের কারণে। তো সমস্ত এই যেসব বস্তুর মধ্যে কেমিক্যাল সাবস্টেন্স আছে অর্থাৎ রাসায়নিক বিভিন্ন বস্তুর উপস্থিতি থাকে, তারা হয় একটু অ্যাসিডিকের দিকে যাবে, না একটু ক্ষারীয়র দিকে যাবে। তো একমাত্র পানিটা যেটা, এই পানিটা হচ্ছে কি নিউট্রাল। বিজ্ঞানীরা একটা স্কেল আবিষ্কার করছেন। রসায়নে আবার বিভিন্ন গাণিতিক মান আছে, যেটা হয়তো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা বুঝবেন না, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা আবার এটা জানে, যেটা হাইড্রোজেনের বিপরীত লগারিদম এরকম একটা কথা দেওয়া আছে। তো এটা কঠিন দরকার নেই, সহজ ভাষা হচ্ছে গিয়ে কোন বস্তুটা সে রাসায়নিক ভাবে ক্ষারীয় হবে নাকি অ্যাসিডিক অম্লীয় হবে তা নির্ণয়ের জন্য যে স্কেলটা আবিষ্কার করছেন সেটা হচ্ছে গিয়ে পিএইচ। তো এই পিএইচ স্কেল দ্বারা পানির যদি আমরা পিএইচ নির্ধারণ করি সেটাকে নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ বলি। অর্থাৎ পানিটা অ্যাসিডিকের দিকে যাবে না, ক্ষারীয়র দিকেও যাবে না, যেটা স্বাভাবিক নরমাল যে আমরা খাবার পানিটা। এই খাবার পানির পিএইচ হচ্ছে গিয়ে 7। পিএইচটা কত? 7। এরকম যদি কোনো বস্তুর পিএইচ যদি 7 থাকে তাকে নিরপেক্ষ ধরা, অর্থাৎ সে অ্যাসিডের দলেও যাবে না, ক্ষারের দলেও যাবে না। এজন্য পানিটা হচ্ছে আদর্শ স্ট্যান্ডার্ড, যার পিএইচ হচ্ছে কত? 7। তো রক্তের পিএইচটা হচ্ছে এটা স্কেল দিয়ে যখন পরিমাপ করা হয়েছে 7.4। ব্লাডের পিএইচ কত? 7.4। এই 7.4 এই কারণে যদি কোনো বস্তু তার পিএইচ যদি 7 এর চেয়ে বেশি চলে যায় সেটা ক্ষারের দিকে যায়, অ্যালকালাইন বলে এটাকে, অ্যালকালাইন ক্ষারীয়। যদি সেটা 7 এর যদি নিচে চলে আসে তখন সেটাকে বলে অ্যাসিডিক মানে অম্লীয়। যেহেতু রক্তের পিএইচ 7.4, তাহলে এটা কি ক্ষারের দিকে যাবে না অ্যাসিডিকের দিকে যাবে? নিশ্চয়ই ক্ষারের দিকে যাবে। কত? সামান্য 7.4 মানে 0.4, 1 না, কিন্তু 7.5 কিন্তু না। এই জন্য এই ব্লাডের পিএইচ 7.4 আমরা কি বলতে পারি? স্লাইটলি, SLIGHTLY, স্লাইটলি অ্যালকালাইন। অ্যালকালাইন সামান্য ক্ষারীয়, স্লাইটলি অ্যালকালাইন। এটাকে অ্যাসিড বেস ব্যালেন্সও বলা হয়, অর্থাৎ অম্ল ক্ষারের কি সাম্যতা। এই সাম্যতা বজায় রাখার জন্য আবার বিভিন্ন উপাদান আছে যারা ঠিক রাখে, এদেরকে বলা হয় বাফার। এদেরকে কি বলা হয়? বাফার। যারা এই অ্যাসিড এবং অ্যালকালাইনের ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, এদেরকে বলা হয় কি? বাফার। বাফারটা কেন, এটা আমাদের পরবর্তী ক্লাসে লাগবে, আজকে আমি টাচ দিয়ে গেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে 4 নাম্বার, এই ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি, এটাকে বাংলা যেটা আমরা বলি, এটা বলে আপেক্ষিক গুরুত্ব। এটা আবার পদার্থবিজ্ঞানের বিষয়, একটু জটিল, তবে সহজ করে বলে দিচ্ছি। এটা যদি বোঝায়, এটাও কম্পেয়ার করা হয় পানির সাথে। এটাও কম্পেয়ার করা হয় কি? পানির সাথে। এই আপেক্ষিক গুরুত্বটা, পানির আপেক্ষিক গুরুত্ব ধরে 1, অর্থাৎ এটা এই বস্তুটা পানির চেয়ে কত গুণ ভারী। যদি কোনো বস্তু পানির চেয়ে বেশি পরিমাণে ভারী হয়, ওজন যদি বেশি হয়, সেই বস্তুটা পানিতে ডুবে যাবে। যদি সেটা পানি যদি হালকা হয় তাহলে সেটা ভাসমান থাকবে, আর যদি পানি সমান থাকে বা কাছাকাছি থাকে তাহলে সেটা নিমজ্জিত থাকবে, মানে ডুববেও না ভাসবেও না, নিমজ্জিত অর্ধ ডুবন্ত অবস্থায় থাকবে। এই যে কম্পেয়ারটা, এটাকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। ব্লাডের আপেক্ষিক গুরুত্ব ফিক্সড করে ফেলছে 1.05 থেকে 1.061। 1.05 থেকে 1.061 ফিক্সড আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। তাহলে রক্তের স্পেসিফিক গ্র্যাভিটি পানির চেয়ে একটু সামান্য বেশি, এই কারণে আসলে এটা
দেখবেন জমাট রক্তটা পানিতে ডুবে না বা ভাসেও না, নিমজ্জিত থাকে, একটু ঘুরতে থাকে। বিশেষ করে দেখবেন গরুর গোস্ত যখন কাটা হয় বা মুরগির গোস্ত কাটা হয়, মাছের যখন রক্তগুলি জমাট বেঁধে যায়, মাছ কাটার পরে মাছটা যখন ধোবেন বালতির মধ্যে বা কোনো বড় বলের মধ্যে, তখন দেখবেন জমাট রক্তটা পানির একটু নিচে গিয়ে সে ভাসতেছে, ঘুরতেছে। এটা একবারে প্লাস্টিকের মতো ভাসেও না, আবার লোহার টুকরার মতো নিচে গিয়ে জমাও হয় না। এটাকে বলা হয় নিমজ্জিত অবস্থা। তাহলে এই আপেক্ষিক গুরুত্বটা একটু বেশি হওয়ার কারণে এই রক্ত, জমাট রক্তটা পানির মধ্যে নিমজ্জিত অবস্থাতে থাকে। এরপরে হচ্ছে গিয়ে 5 নাম্বার যদি প্রপার্টিসটা আমরা যখন বলি, এটাকে আমরা বলি ভিসকোসিটি। VISCOCITY, ভিসকোসিটি। এই ভিসকোসিটির এটা SI হবে, SITY, ভিসকোসিটি, VISCOSITY, ভিসকোসিটি। এর বাংলা হচ্ছে কি সান্দ্রতা। অনেক কঠিন শব্দ, সহজ করে বললে এই সান্দ্রতা হচ্ছে গিয়ে চটচটে ভাব বা একটু আঠালো ভাব। চটচটে বা আঠালো ভাব, যেমন রক্ত যদি হাতে লাগে আমরা কিন্তু বুঝতে পারি একটু চটচটে, একটু আঠালো, একটু টান টান ধরে। শুকিয়ে গেলে রক্তটা হাতের মধ্যে রাখলে চটচটে ভাব থাকে, আঠালো ভাব থাকে। এই যে এই আঠালো ভাবটা, এটাই বলে ভিসকোসিটি। যেমন পানিরও কিন্তু ভিসকোসিটি আছে। কিভাবে বুঝবো আমরা? ধরেন একটা টেবিলের মধ্যে একটু পানি পড়লো, একটা ফ্লোরে পানি পড়লো, পড়ার পরে আমরা একটু মুছে ফেললাম। পানিটা কি করে একটু মুছে ফেললাম, মুছে ফেলার পরে ওই জায়গাটা ধরলে কি ভিজে ভিজে ভাব লাগে না? এটা হচ্ছে পানির ভিসকোসিটির কারণে, অর্থাৎ সে টেনে ধরে, আঠালো ভাবে থাকতে চায়। এই ভিসকোসিটিটার কারণে পানি কি করে একটার সাথে আরেকটা, যখন দেখবেন টেবিলে অনেকগুলো পানির ফোঁটা ফোঁটা থাকে, ওরা যদি একটু ঢালো থাকে বা একটার সাথে লেগে থাকার চেষ্টা করে, বিশেষ করে পারদের মধ্যে এটা প্রচন্ড। পারদ দেখবেন একসাথে থাকলে একটু আলাদা ছোট থাকলেও একসাথে এসে লেগে থাকতে চায়, অর্থাৎ তার ভিসকোসিটিটা বেশি। এই ভিসকোসিটির কারণে তরল বস্তুগুলি যদি আমরা কোনো ড্রপ ফেলি, ফোঁটা করে ফেলতে চাই, যেমন ধর একটা সিরিঞ্জ থেকে যখন ওষুধগুলি আমরা নেওয়ার পরে দেখবেন 1-2 ফোঁটা ফেলে দেয়। কিভাবে ফেলে? ড্রপ আকারে, মানে ফোঁটা আকারে। এই ফোঁটাটা মূলত ভিসকোসিটির কারণে, অর্থাৎ এই অণুগুলো একটা আরেকটাকে ধরে রাখতে চায়, আঠালো থাকার কারণে একত্রে থাকতে চায়। তো রক্তের মধ্যে এই ভিসকোসিটিটা আছে। কিরকম ভিসকোসিটি বলছে? এই রক্তের বৈশিষ্ট্যের যে ভিসকোসিটি, এটা পানির চাইতে 5 টাইমস বেশি, অর্থাৎ 5 গুণ বেশি। কার চাইতে? পানির চাইতে। পানিটা এমন একটা পদার্থ, এটা খুব স্ট্যান্ডার্ড একটা পদার্থ। এক টার্গেট করে অন্য অনেক বস্তুর সাথে কি করা হয়, মানে বস্তুকে তুলনা করা হয়। এই জন্যই বলছে যে ব্লাড ইজ 5 টাইমস, মানে 5 গুণ। 5 টাইমস বলতে 5 গুণ মোর ভিসকাস, বেশি পরিমাণে 5 গুণ বেশি আঠালো বা চটচটে। কার থেকে? দেন ওয়াটার, পানির চাইতে। পানির চাইতে রক্তের ভিসকোসিটিটা কি 5 গুণ বেশি। 6 নাম্বার প্রপার্টিজ হচ্ছে টেস্ট, সল্টি। রক্তের স্বাদ কি? লবণাক্ত, সল্টি। এই হচ্ছে আমাদের 6টি প্রপার্টিজ। আরো যদি কোনো বইয়ে থাকতে পারে আরো 2-1টা, তো এগুলো হচ্ছে মেইন প্রপার্টিজ। কি কি পেলাম আমরা? প্রথমত হচ্ছে কি রক্তের রংটা কি লাল। কি কারণে লাল হয়? ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের উপস্থিতির কারণে। 2 নাম্বার হচ্ছে ভলিউম, পরিমাণ কত লিটার? অ্যাবাউট 5 লিটার, প্রায় 5 লিটার। কার বডিতে? ইন অ্যাডাল্ট, সাধারণত প্রাপ্তবয়স্কের দেহে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কি পিএইচ। পিএইচ হচ্ছে কি মানে একটা স্কেল যার দ্বারা কোনো বস্তু অম্ল মানে অ্যাসিডের দিকে যাবে না, কোনো বস্তু ক্ষারের দিকে যাবে, সেটা নির্ণয় করা হয়। তো ব্লাডের পিএইচ হচ্ছে কত? 7.4। এর স্ট্যান্ডার্ড মান হচ্ছে কি 7। পানির স্ট্যান্ডার্ড হচ্ছে কত? 7। যেহেতু 7.4 একটু বেশি, তাহলে সেটা যাবে ক্ষারের দিকে। এজন্য এটা হচ্ছে কি স্লাইটলি অ্যালকালাইন, সামান্য পরিমাণ ক্ষারীয়। স্পেসিফিক গ্র্যাভিটি মানে আপেক্ষিক গুরুত্ব, পানির চেয়ে কত গুণ ভারী হয়? পানিটা ধরো 1, তাহলে 1 এর চেয়ে একটু বেশি 1.05, 1.5 না কিন্তু 1.05 থেকে 1.061, সামান্য একটু বেশি। এই কারণে এটা পানির মধ্যে নিমজ্জিত থাকে। 5 নাম্বার হচ্ছে গিয়ে ভিসকোসিটি, চটচটে ভাব, আঠালো।
পানির চাইতে 5 গুণ বেশি পরিমাণ ভিসকাস ব্লাড। 6 নাম্বার হচ্ছে টেস্ট হচ্ছে কি সল্টি, লবণাক্ত। এইগুলো আমাদের রক্তের প্রপার্টিজ। এরপরে আমরা ব্লাডের কাজ। ব্লাডের কাজটা হচ্ছে, এর মেইন কাজটা হচ্ছে কি করা, পরে আসি, আগে আমরা ক্যাটাগরি করে নিই, তাহলে আমরা মেইন কাজটা পাবো। সবগুলি মেইন কাজ, এখানে কোনোটা প্রধান কোনোটা অপ্রধান সেটা কোনো কথা না, কারণ যে কাজগুলো আছে রক্তে তার মধ্যে কোনো একটা যদি ঘাপলা হয় আমাদের পুরো হিউম্যান বডি না, যত জীব দেহ আছে সবার বডিগুলোতেই কি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, তার পিছে থাকা কি হয়ে যাবে, সম্ভবপর হবে না। আমরা দেখি রক্তের কাজগুলো কি। রক্তের অনেক কাজ আছে, পয়েন্ট আকারে যেমন 1 2 3 4 5 6 করি, অনেক বইয়ের মধ্যে অনেক ধরনের পয়েন্ট আছে, কিন্তু আমি মূলত ভাগ করব ক্যাটাগরি অনুযায়ী। রক্ত মূলত 3 ধরনের ক্যাটাগরি বা 3 ক্যাটাগরির কাজগুলো করে, 3 ধরনের। কি কি? 1 নাম্বার যদি আমরা লিখি ট্রান্সপোর্টেশন, এটা হচ্ছে তার মেইন কাজ। সমগ্র বাংলাদেশ কয় টন? 5 টন। ট্রাক, ট্রাকের কাজ কি? পণ্য পরিবহন করা না? রক্ত হচ্ছে কি এই ধরনের পরিবহনের কাজ করে, এজন্য এটা হচ্ছে কি ট্রান্সপোর্টেশন। সমস্ত বডিতে, হোল বডিতে কি করে? ট্রান্সপোর্টেশনের কাজ করে, পরিবহনের কাজ করে। বাংলা যদি আমরা লিখে ফেলি, ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে কি পরিবহন। 2 নাম্বার হচ্ছে গিয়ে রক্তের কাজ হচ্ছে রেগুলেশন, রেগুলেশনস, ট্রান্সপোর্টেশনস দেই, এস লাগায় দেই, রেগুলেশনস দেই, এটাকে বলে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং। নিয়ন্ত্রণ করে বডির অনেক ফাংশনগুলোকে ব্লাড কি করে? নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, এটাকে আমরা বলি রেগুলেশনস। 3 নাম্বার হচ্ছে গিয়ে প্রিভেনশন, PREVENTION, প্রিভেনশনস, প্রতিরক্ষা বা প্রতিরোধ, প্রতিরক্ষা লিখলাম। এর মূলত 3 ধরনের কাজ হচ্ছে ব্লাড করে, ট্রান্সপোর্টেশনস, রেগুলেশনস এন্ড প্রিভেনশনস। এখন আমরা দেখি মূলত তার কি কি পরিবহনের কাজগুলো করে। খেয়াল করেন, এটা অনেক বড়, লেখা দরকার, মানে লিখতে গেলে অনেক সময় লাগবে, বলে দিচ্ছি, জাস্ট সবাই একটু নোট করে রাখেন। 1 নাম্বার হচ্ছে গিয়ে আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান যেটা অক্সিজেন বাতাস থেকে আমরা গ্রহণ করি, গ্রহণ করবো সেটা কোথায় যায়? আমাদের নাক দিয়ে চলে আসে কোথায়? লাংসে, ফুসফুসে। এই ফুসফুসে আসার পর এই বাকি যে কাজটা, টোটাল কাজটা হচ্ছে কি ব্লাডে, টোটাল কাজ হচ্ছে কি ব্লাডে। ওই যে আমরা বলছিলাম না যে একটু আগে প্রপার্টিজের মধ্যে, ব্লাড ইজ রেড ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের জন্য রক্ত যে লাল হয়, এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কি এই ট্রান্সপোর্টেশনের কাজটা করা। এ কি করে? এই লাংস থেকে অক্সিজেনটাকে ক্যাচ করে, নিয়ে নেয়, নিয়ে প্রত্যেকটা বডি সেল টু সেল, প্রত্যেকটা সেলে পৌঁছে দেয়, দিয়ে দিল, ওখানে কাজ হইল। কাজ হওয়ার পরে ওয়েস্টেজ যেটা, কোনটা? কার্বন ডাই অক্সাইড। আমরা কি করি? অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। দেখা যায় আমরা প্রতি নিচ্ছি, 1 সেকেন্ডের কম সময়ে নিঃশ্বাসটা নিয়ে নিচ্ছি, আবার পর মুহূর্তে কি ছেড়ে দিচ্ছি, মনে হচ্ছে কি ঢুকতেছে বেরোচ্ছে, আসলে কিন্তু যেটা ঢুকতেছে ওইটা কিন্তু বেরোচ্ছে না। ও ঢুকতেছে ঠিকই, ঢোকার পরে ও কিন্তু পুরোটা সার্কুলেশন হয়ে গিয়ে আবার আসতে হবে, মানে ওর অংশ যেটা, ওটা তো এটা আসলে এইভাবে এক্স্যাক্টলি ফাইন্ড করা যায় না, কিন্তু এই যে নিয়ে যাচ্ছে ভিতরে যখন কাজ হবে, এটাকে আমাদের কোন স্যার বলেন যে রান্না বান্না করা, আমাদের বডিতে কোষে কি করে রান্না বান্না হয়। তো রান্না বান্না করলে কি ধোয়া হয় না, কালো ধোয়া ওঠে, তো এরকম এটা একটু রং কালো হয়ে যায়, এসে কি করে তখন কার্বন ডাই অক্সাইড তৈরি করে, তৈরি করলে আবার ওই হিমোগ্লোবিনে কি করে কার্বন ডাই অক্সাইড নিয়ে আবার ব্যাক করে লাংসে পৌঁছে দেয়, লাংস থেকে আবার কি বাতাস হিসেবে আমাদের বডি থেকে বাইরে বের হয়ে যায়। তাহলে রক্তের মেইন কাজটা হচ্ছে কি, যেটা বললাম একটু আগে, যে প্রধান কাজ অক্সিজেন ক্যারি করা। কোত্থেকে ক্যারি করবে? লাংস টু বডি, লাংস থেকে বডিতে অক্সিজেন ক্যারি করবে। আবার ঠিক সেম ভাবে কার্বন ডাই অক্সাইড পরিবহন করবে কোত্থেকে? বডি টু লাংস।
তাহলে এর কাজটা কি? অক্সিজেন বহন করবে। রক্তের প্রধান কাজ হচ্ছে কি অক্সিজেন বহন করা। কোত্থেকে? লাংস থেকে বডি, লাংস টু বডি, এন্ড ট্রান্সপোর্টেশন কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করবে কোত্থেকে? বডি টু লাংস। ক্লিয়ার তো? এগুলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে এ বিভিন্ন পুষ্টি উপাদান, নিউট্রিয়েন্টস। আমরা যে খাবার খাই, এই খাবার কিন্তু আমাদের বডি পায় না, ব্লাড পায় না। খাবারটা যায় পাকস্থলীতে, ইন্টেস্টাইনে, এখান থেকে এই ব্লাড কি করে অ্যাবজর্ব করে। তার কাজ হচ্ছে কি? অ্যাবজর্ব করা, পুষ্টি গুণগুলি, পুষ্টি উপাদানগুলি অ্যাবজর্ব করা। এবং সেই অ্যাবজর্বটা করলো, করার পর কি ওই যে সেম ট্রান্সপোর্টেশন করে কোথায়? আবার প্রত্যেকটা সেল টু সেল, টিস্যু টু টিস্যু সে পৌঁছায় দেয়। কি পৌঁছায়? নিউট্রিয়েন্ট। প্রথমে ছিল গ্যাস, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করা। 2 নম্বর হচ্ছে কি নিউট্রিয়েন্ট, পুষ্টি উপাদান পরিবহন করা। যা কে শোষণ করে? আমাদের ইন্টেস্টাইন বা জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, সে কি করে? রিসিভ করে, সেখান থেকে প্রত্যেকটা সেল টু সেলে পৌঁছাতে দায়িত্ব কার? ব্লাডের। 3 নম্বর হচ্ছে কি এই যে পুষ্টি উপাদান নিল বা খাবার যে আমরা খেলাম, খাওয়ার পরে সবটা বডি শোষণ করতে পারে না, বডি অ্যাবজর্ব করতে পারে না, ওয়েস্ট থাকে, ওয়েস্টেজ হয়, বজ্র পদার্থ হয়। তাহলে এই ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো থাকবে, বজ্র পদার্থ, এগুলো আবার বের যে করে দিবে, এই বের করার জায়গা মতো নিয়ে যাওয়ার দায়িত্ব আবার ব্লাডের। যেমন বিশেষ করে পানির যে অংশটা বা কি ওয়াটার প্রডিউস যেটা হয়, সেটা কিডনির মাধ্যমে বডি থেকে বাইরে বের হয়ে যায়। কিডনি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে কি কার? ব্লাডের। যেটা রেকটাম দিয়ে বের হবে স্টুল আকারে, এই ইন্টেস্টাইনের মাধ্যমে রেকটাম পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে কার? এই ব্লাডের। এরপর হচ্ছে কি বিভিন্ন আমরা যে লাংস থেকে থুতুর মাধ্যমে, কফের মাধ্যমে যেটা বের হয়, এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? ব্লাডের। শরীর থেকে এক্সেস বা কি বলে ওয়াটার অংশটা ঘামের মাধ্যমে যে বের হয়ে যাবে, এই স্কিনের যে প্রত্যেকটা লোমকূপের মধ্যে মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কার? ব্লাডের। তো এরকম বিভিন্ন মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব, ট্রান্সপোর্টেশনের দায়িত্ব হচ্ছে ব্লাডের। এরপরে আমরা যে খাবার যে হজম হবে, পরিপাক হবে, একে সহায়তা করার জন্য কিছু উপাদান আছে। উপাদানগুলোকে আমরা বলি এনজাইম। উপাদানগুলোর নাম হচ্ছে কি? এনজাইম। এই এনজাইমগুলোকে জায়গা মতো পৌঁছে দেওয়ার দায়িত্বটা হচ্ছে কার? এই ব্লাডের। তাহলে এনজাইম ট্রান্সপোর্টেশন করে। এরপরে আমাদের কিছু স্পেশাল কাজ করতে হয় বডি। এই স্পেশাল কাজগুলোকে হেল্প করার জন্য নিয়োজিত আছে আমাদের বিভিন্ন রকমের হরমোন। এই হরমোনগুলোকে যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হতে নিঃসরণ হয়, নিঃসরণ হওয়ার পর সেটা সরাসরি রক্তে মিলে যায়। এই রক্ত আবার কি করে? নির্দিষ্ট কোষ বা নির্দিষ্ট অর্গানে, টার্গেট অর্গানে সে পৌঁছায় দেয়। এই পৌঁছানোর দায়িত্বটা হচ্ছে কার? ব্লাডের। তারপরে তো আমরা কি পেলাম? অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, 2 নাম্বার পুষ্টি উপাদান পরিবহন, 3 নাম্বার বজ্র পদার্থ পরিবহন, 4 নাম্বার এনজাইম পরিবহন, 5 নাম্বার বিভিন্ন রকমের হরমোন পরিবহনের কাজ, ট্রান্সপোর্টেশনের কাজ কে করে? ব্লাড করে। এবারে আসি আমরা রেগুলেশন, নিয়ন্ত্রণ, কন্ট্রোল। এই রক্ত কি করে? প্রথমত হচ্ছে গিয়ে আমাদের বডির যে রক্তটা অটোমেটিক্যালি আমাদের বডির যে প্রেসার, রক্তের যে চাপ, ব্লাড প্রেসার, এটাকে নিয়ন্ত্রণ করে। সে আপ্রাণ চেষ্টা করতে থাকে আমাদের যে সিস্টোলিক, ডায়াস্টোলিক যে প্রেসারটা থাকে, প্রেসারটাকে কন্ট্রোল করার জন্য। এজন্য আমরা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বা রোগের আগ পর্যন্ত এটা কি থাকে? স্বাভাবিক থাকে। এটা রক্ত নিজে নিজে রেগুলেট করে। এজন্য তার কাজ হচ্ছে রেগুলেশন করা, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলিং করা। যদি কোথাও এটা ডিস্টারবেন্স হয়, তখনই ব্লাড প্রেসারটা ফ্লাকচুয়েট করে, কারো কমে যায়, কারো বেড়ে যায়। 2 নাম্বার হচ্ছে গিয়ে আমাদের প্রতিটা কোষ, এক কোষ থেকে আরেক কোষের মধ্যে বিভিন্ন যে লিকুইডগুলো, তরল পদার্থগুলো যে ট্রান্সফার হবে, এটাকে বলা হয় কলয়েডাল অসমোটিক প্রেসার। এক কোষ থেকে আরেক কোষের চাপের মাধ্যমে বিভিন্ন তরল পদার্থ কোষের বিভিন্ন বস্তুকণা ট্রান্সফার হয়, যেখানে যেটা প্রয়োজন হয়। এই যে অসমোটিক প্রেসার, এটাকে বলা হয় ছোট ছোট কণার যে প্রেসার, অসমোটিক প্রেসারটাকে কন্ট্রোল করে ব্লাড। যদি সে চেষ্টা করতে থাকে বডিটাকে স্বাভাবিক রাখার জন্য। 3 নাম্বার হচ্ছে কি এই যে আমরা প্রপার্টিজ পড়লাম যে ব্লাডের পিএইচ, অ্যাসিড আর বেস যে ব্যালেন্সটা, অম্ল এবং ক্ষারের যে সাম্যতা, যে স্বাভাবিক অবস্থাটা, এটাকে কন্ট্রোল করার দায়িত্বটা অটোমেটিক্যালি কার? ব্লাডের। এজন্য ব্লাড এই পিএইচটাকেও কন্ট্রোল করে। শরীরে বিভিন্ন রকম ফ্লুইড থাকে, পানি থাকে, এই পানিটাকেও কন্ট্রোল করার দায়িত্বটা কার? ব্লাডের। এরপর হচ্ছে কি আমাদের বডির যে তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই তো? অথবা 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস।
এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটাও অটোমেটিক্যালি ব্লাড কন্ট্রোল করে। তাহলে আমরা কি কি পেলাম কন্ট্রোল বা রেগুলেট? যেটা এক নাম্বার হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার, দুই নাম্বার হচ্ছে গিয়ে কলোইডাল অসমোটিক প্রেশার, তিন নাম্বার হচ্ছে গিয়ে বডি ফ্লুইড, চার নাম্বার হচ্ছে কি বডি টেম্পারেচার, এবং পাঁচ নাম্বার হচ্ছে কি পিএইচ। এই পাঁচটা জিনিস কন্ট্রোল করে কে? ব্লাড। এরপরে ব্লাডের মধ্যে একটা উপাদান আছে, আমরা একটু পরে পড়বো ব্লাডের উপাদানগুলো। ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলের কাজ হচ্ছে গিয়ে বিভিন্ন রোগ জীবাণু থেকে প্রাইমারি ভাবে বডিটাকে কি করা? সুরক্ষা করা, প্রতিরক্ষা করা, এটা প্রিভেনশন। এই ডাব্লিউবিসি কি করে? বডিকে বিভিন্ন শত্রুর হাত থেকে, বিভিন্ন অণুজীব থেকে, কণা থেকে, ইনফেকশন থেকে রক্ষা করে, প্রিভেনশন করে। তাহলে ব্লাড প্রিভেনশন কি? বিভিন্ন ইনফেকশন বা প্রিভেনশন অফ ইনফেকশন বাই কার মাধ্যমে? ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। এছাড়া ব্লাডের আরেকটা প্রিভেনশন হচ্ছে গিয়ে ধরেন কোথাও কেটে গেল আমাদের বডিতে, কেটে গেলে আপনি কোনো ব্যান্ডেজ লাগালেন না, তুলা দিয়ে চাপ দিলেন না, হাত দিয়ে ধরলেন না, রক্ত পড়তেছে, পড়তে 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 এক সময় দেখবেন কি হয়, যে ছোট কাটা হয় আর কি, অটোমেটিক ব্লাডটা বন্ধ হয়ে যায়, ওখানে একটু জমাট বেঁধে গিয়ে একটু শক্ত চাকা চাকা হয়ে যাচ্ছে, আপনি তো কিচ্ছু করেন নাই। এই যে অটোমেটিক ভাবে রক্তের কিছু উপাদান আছে, এগুলো বলা হয় কোগুলেশন ফ্যাক্টর, জমাট বাঁধার কাজ নিজে নিজে শুরু করে। রক্ত আপ্রাণ চেষ্টা করে এইভাবে জমাট বাঁধার প্রক্রিয়া শুরু করে ব্লাড লসটাকে কি করা? প্রিভেনশন করা, যাতে লস না হয়। বেশি হয়ে গেলে ওর পক্ষে সম্ভব হয় না, তখন আমাদের বাইরে থেকে সাপোর্ট লাগে। কিন্তু ইন্টারনাল হোক বা বাইরের এক্সটার্নাল হোক, ছোটখাটো গুলো রক্ত নিজে নিজে কি করে? বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। এজন্য বলছে প্রিভেনশন কি? অফ ব্লাড লস বাই ইনিশিয়েটিং কোগুলেশন, মানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সে কি করে? এই ব্লাডটাকে লস হওয়া থেকে রক্ষা করে। এই হচ্ছে আমাদের মূলত ব্লাডের তিন ধরনের কাজ। আরো কাজ থাকতে পারে, অনেক বইয়ের মধ্যে আরো বেশি থাকতে পারে, তো এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট কাজ আমরা পেলাম। এবার হচ্ছে গিয়ে আমাদের মূল যে বিষয়টা, আলোচ্য বিষয়, এটা হচ্ছে রক্তের বিভিন্ন উপাদান, কম্পোজিশন। এই কম্পোজিশনটাই আমাদের খুব ভালো মতো বুঝতে হবে, মনে রাখতে হবে। যে যত বেশি এটা মনে রাখবে, মুখস্থ রাখবে, মুখস্থ বলতে আর কি মনে রাখা, তার জন্য পরবর্তী যে আমরা বললাম অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া, এগুলো বুঝতে আমাদের সহজ হবে। এবং রক্তের যে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো থাকে, রিপোর্ট থাকে, প্যাথোলজিক্যাল রিপোর্ট, এই রিপোর্টগুলি বুঝতে আমাদের ব্লাডের কম্পোজিশনটা লাগবে। আমরা আসি ব্লাডের কম্পোজিশনটা, আমরা চেষ্টা করব আজকে এই ব্লাডের কম্পোজিশনটা শেষ করার জন্য। যদি আমরা লিখি কম্পোজিশন অফ ব্লাড, মানে ব্লাডের উপাদান, কম্পোজিশন। ব্লাডের মধ্যে মূলত কি থাকে? এই ব্লাডের কম্পোজিশনের মধ্যে আমরা প্রথমে পাবো দুই ধরনের উপাদান, অর্থাৎ ব্লাডটাকে আমরা প্রথমে দুইটা পার্টে ভাগ করে নেব। একটা হচ্ছে গিয়ে, যদি এটা আমরা ব্লাডের কম্পোজিশন ধরি, এক নাম্বার এই পাশে, এক নাম্বার, দুই নাম্বার এই পাশে। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে যেটা বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে কি প্লাজমা। রক্তের মধ্যে দুই ধরনের উপাদান থাকে, প্রথমত দুই ভাগে ভাগ করব, কি প্লাজমা, PLASMA, প্লাজমা। বাংলা যদি আমরা বলি, এটাকে বলা হয় রক্ত রস। এক নাম্বার হচ্ছে কি প্লাজমা, রক্ত রস, অর্থাৎ রক্তের মধ্যে যে পানি অংশটা থাকে সেটাকে বলা হয় প্লাজমা। বাংলা যদি আমরা বলি রক্ত রস। আর একটা হচ্ছে কি ব্লাড সেল, রক্ত কণিকা, এটার নাম হচ্ছে কি রক্ত কণিকা, মানে রক্তের মধ্যে কিছু কণা থাকে। এই রক্ত কণিকাকে বলা হয় ফর্মড এলিমেন্ট, FORMED, ফর্মড, ELEMENT, ফর্মড এলিমেন্ট, রক্ত কণিকা বা ফর্মড এলিমেন্ট। কম্পোজিশন অফ ব্লাডের মধ্যে প্রথমে আমরা ভাগ করব রক্তকে দুইটা ভাগে। একটা হচ্ছে প্লাজমা, রক্ত রস। দুই নাম্বার হচ্ছে কি ব্লাড সেল, এটাকে বলা হয় ফর্মড এলিমেন্ট বা রক্ত কণিকা।
এই পানি অংশ যেটা, অর্থাৎ প্রথমে আমরা মোট কথা সেলটাকে বাদ দিলে যে পানিটা থাকে সেটা হচ্ছে কি প্লাজমা। সেলটা থাকে হচ্ছে ব্লাডের মধ্যে প্রায় 45%। কোন কোন বইয়ের মধ্যে দেওয়া আছে 40 থেকে 42%, 3%। এটা সমস্যা না, প্লাস মাইনাস 2-3 হতে পারে। তাহলে প্লাজমা থাকবে কত পার্সেন্ট? 55%। এই হচ্ছে টোটাল 100% অফ ব্লাড। 55% বেশিরভাগ হচ্ছে রক্তের পানির অংশটা, প্লাজমার অংশ, আর বাকি হচ্ছে গিয়ে সেলের অংশ 45%। প্লাজমাটা পরে আসি, আমরা আগে ব্লাড সেলটাকে ভাগ করি। এই ব্লাড সেল হচ্ছে আমাদের বডিতে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের সেল আমরা পাই রক্ত কণিকাগুলা। এক নাম্বার হচ্ছে গিয়ে RBC। কি নাম? RBC। ফুল ফর্ম হচ্ছে গিয়ে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসল। একই কথা, কোন বইয়ের মধ্যে আছে কর্পাসল, কোন বইয়ের মধ্যে আছে সেল। রেড ব্লাড সেল বাংলা যদি আমরা বলি কি হবে? লোহিত কণিকা। লোহিত মানে লাল, লোহিত মানে লাল, তাই লোহিত রক্ত কণিকা বা লোহিত কণিকা। এটা আরেকটা নাম আছে, এই নামটাকে বলা হয় ইরাইথ্রোসাইট। ERYTHROCYT, ইরাইথ্রোসাইট। ইরাইথ্রো মানে রেড, ইরাইথ্রো মানে রেড, সাইট মানে সেল, তাহলে ইরাইথ্রোসাইট রেড সেল RBC। 2 নাম্বার হচ্ছে গিয়ে WBC, হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পাসল। বাংলা যদি আমরা বলি শ্বেত কণিকা বা শ্বেত রক্ত কণিকা। শ্বেত মানে সাদা, হোয়াইট, শ্বেত কণিকা। আরেকটা নাম হচ্ছে গিয়ে লিউকোসাইট। প্যাথোলজিতে এই বা মেডিকেল টার্মের মধ্যে লিউকো মানে সাদা, শ্বেত, LEUKO, লিউকোসাইট মানে সেল, তার মানে শ্বেত কণিকা। লিউকোসাইট শ্বেত রক্ত কণিকা বা শ্বেত কণিকা। 3 নাম্বার হচ্ছে গিয়ে প্লাটিলেট। PLATELET, প্লাটিলেট। বাংলায় আমরা বলি অনুচক্রিকা, অনুচক্রিকা। এটা আরেকটা নাম হচ্ছে গিয়ে থ্রম্বোসাইট। THROMBOCYTE, থ্রম্বোসাইট, অনুচক্রিকা। এটার মতো নাম মিল নাই, তবে এটার কাজটা হচ্ছে গিয়ে, এই থ্রম্বোসাইটের কাজ হচ্ছে গিয়ে, থ্রম্বো মানে আবার জমান বাঁধা, এর কাজ হচ্ছে রক্তটাকে জমান বাঁধা। ওই যে একটু আগে আমি বললাম যে রক্তের কাজ হচ্ছে কি, কোথাও কেটে গেলে ইনিশিয়েটিং ক্লোট করা বাই নেসেসারি, নাকি মানে প্রয়োজনীয় পদক্ষেপ। টেক নেসেসারি ইনিশিয়েটিং মানে ইনিশিয়েট পদক্ষেপ নেওয়া। তাহলে কার দ্বারা করে? প্রাইমারি ভাবে প্লাটলেট দ্বারা করে। রক্তের অনেকগুলো ফ্যাক্টর আছে রক্ত জমাট বাঁধার জন্য, তার মধ্যে প্লাটলেট হচ্ছে একটা ফ্যাক্টর। প্লাটলেট হচ্ছে একটা পার্ট রক্ত কি করার, জমাট বাঁধার জন্য। ফ্যাক্টর না, ফ্যাক্টর হিসাব করলে আবার 13টা ফিক্সড করা আছে, কিন্তু ওই জমাট বাঁধার মধ্যে প্লাটলেটটাও আছে যেটা জমাট বাঁধায়, এই জন্য এটাকে বলা হয় থ্রম্বোসাইট। এই হচ্ছে মূলত আমাদের 3 ধরনের কণিকা। এই রক্ত উপাদানের মধ্যে কণিকাগুলো হচ্ছে কি মেইন। মূলত এই আমরা যে রক্তের রোগগুলো পড়বো, অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, তারপর লিউকেমিয়া, মূলত এগুলোর উপরে ঝামেলা হয়, বিশেষ করে WBC RBC এর উপরে। প্লাটলেটটা থাকে কম, সবগুলোতে এফেক্ট করে, কিন্তু সরাসরি হচ্ছে বেশিরভাগই RBC, তারপর WBC। আর যদি ফ্যাক্টরি হয়, এই রক্ত কণিকার ফ্যাক্টরি আছে একটা, অর্থাৎ যেখান থেকে রক্তটা তৈরি হয়, এই ফ্যাক্টরিটার নাম হচ্ছে গিয়ে আমাদের বডির বোন মেরো, মজ্জা, অস্থি মজ্জা। হাড়ের ভিতরে যে কালো অংশ থাকে, এটা হচ্ছে কি রক্তের কণিকাগুলো তৈরি করে। এটাকে বলা হয় রক্ত কি অস্থি মজ্জা বা রক্তের মজ্জা। এই ফ্যাক্টরিতে যদি গন্ডগোল থাকে, তাহলে এই 3 ধরনের কণিকার মধ্যে কম বেশি ইফেক্ট পড়বে। কারণ যেখানে তৈরি হচ্ছে সেখানে ঝামেলা আছে, মেশিনে ঝামেলা থাকতে পারে। যেমন ধরেন একটা বিস্কুট ফ্যাক্টরি, বিস্কুট তৈরি হবে, মেশিন যদি বন্ধ থাকে, মেশিনের ত্রুটি থাকে, বিস্কুট তৈরি হবে? তৈরি হবে না। আবার মেশিন ঠিক আছে কিন্তু একটু ত্রুটি আছে, অর্থাৎ বিস্কুটটা তৈরি হচ্ছে ঠিকই কিন্তু বিস্কুটটা ভাঙা,
পাবলিক খাবে, প্যাকেট করতে পারবেন, আপনি কিনবেন। তার মানে রক্ত ঠিকই তৈরি করতেছে, কিন্তু রক্তের কণিকাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, তার মানে ফ্যাক্টরিতে ত্রুটিপূর্ণ ঝামেলা যুক্ত আছে। আচ্ছা, বেশ ভালো কথা। আবার আস্তেই তৈরি হচ্ছে, মেশিন থেকে বের হচ্ছে, কিন্তু প্রোডাক্টের মানটা ভালো না, কাঁচামালের সমস্যা হইতে পারে, অথবা পরিবেশগত কারণে সমস্যা হতে পারে, অথবা অন্য কোনো সমস্যা হতে পারে। সেটার জন্য আমরা ফাইন্ডিংস করতে হবে। তা আমাদের রক্তের মধ্যে কিন্তু এই 3 ধরনের সমস্যাগুলো হতে পারে। এটা আমরা পরবর্তী রোগের ক্ষেত্রে দেখবো, তার আগে আমরা এই জায়গাটা দেখে আসি। তাহলে কি পেলাম? আরবিসি ইরিথ্রোসাইট লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি লিউকোসাইট শ্বেত রক্তকণিকা, প্লাটিলেট থ্রম্বোসাইট অনুচক্রিকা। প্যাথোলজি টার্মের মধ্যে বেশিরভাগ এই সাইটগুলো কথা বলা হয়, ইরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট। প্লাটিলেট আরবিসি এর কোনো ক্লাসিফিকেশন নাই, কাজেই আমাদের সহজ হয়ে গেল। এই ডাব্লিউবিসির মধ্যে আবার একটু ক্লাসিফিকেশন দেওয়া আছে। ডাব্লিউবিসি, এই ডাব্লিউবিসি কে আবার 2 ভাগে ভাগ করছে, বা 2 ধরনের। একটা হচ্ছে কি, দেখতে এই ডাব্লিউবিসি যখন আমরা ছবিটা দেখি অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে, যারা প্যাথোলজিস্ট দেখেন, একটা হচ্ছে কি একটু সেলের মধ্যে দানা দানা থাকে, একটু খড়খড়া দানা দানা, স্পট স্পট, এটাকে বলা হয় গ্রানুলোসাইট। গ্রানুল মানে দানাদার। আর যেটা থাকে, 2টা থাকে প্লেন, মানে দানা থাকে না, ফোটা ফোটা স্পট থাকে না, এটাকে বলা হয় অ্যাগ্রানুলোসাইট, অদানাদার। আমরা কি পেলাম? 1 নাম্বার হচ্ছে গিয়ে GRA, GRANULO, গ্রানুলোসাইট, দেখতে কি দানাদার। 2 নাম্বার হচ্ছে কি, জাস্ট একটা এ লাগায় দেন আগে, অ্যাগ্রানুলোসাইট, অদানাদার, দানাবিহীন, অদানাদার। এই গ্রানুলোসাইট হচ্ছে কি 3 ধরনের, অ্যাগ্রানুলোসাইট হচ্ছে কি 2 ধরনের। ঠিক আছে? বোর্ড কি নিচে দেখা যায়? আমি উপরে লিখব, দেখা যাচ্ছে? আপনি একটু খেয়াল করে নিন, যা ছোট্ট করে, যেহেতু বোর্ডটা ছোট জায়গা হচ্ছে না, আমি নিচে লিখে দিচ্ছি। দানাদার হচ্ছে কি 1 নম্বরে নিউট্রোফিল, NEUTRO, নিউট্রোফিল, PHIL, নিউট্রোফিল। 2 নাম্বার হচ্ছে গিয়ে ইওসিনোফিল, ইসিনোফিল, বানান হচ্ছে গিয়ে EOSINOPHIL, ইসিনোফিল, ইসিনোফিল, কিন্তু বানান হবে EOSINOPHIL, ইসিনোফিল। 3 নাম্বার হচ্ছে গিয়ে বেজোফিল, BASOPHIL, নিউট্রোফিল, ইসিনোফিল, বেজোফিল। এটা হচ্ছে দানাদার গ্রানুলোসাইট। আর অদানাদার যেটা অ্যাগ্রানুলোসাইট, সেটা হচ্ছে 1 নাম্বার লিম্ফোসাইট, LYMPHO, লিম্ফো, CYT, লিম্ফোসাইট। 2 নাম্বার হচ্ছে গিয়ে মনোসাইট, MONOCYTE, মনোসাইট। এই হচ্ছে। তাহলে আমরা যদি বলি ডাব্লিউবিসি কয়টি, যদি বলি ডাব্লিউবিসি কয়টি, তাহলে বলো ডাব্লিউবিসি 5টি একসাথে। ডাব্লিউবিসি যদি বলা হয় ডাব্লিউবিসি কয়টি, ডাব্লিউবিসি 5টি। কি কি? নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। আর যদি বলা হয় ডাব্লিউবিসি কয় ধরনের, তাহলে বলবো 2 ধরনের। একটা হচ্ছে গ্রানুলোসাইট দানাদার, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট অদানাদার। ঠিক আছে? এখন এই ব্লাডের একটা কমন একটা পরীক্ষা আছে, এটাকে বলা হয় ব্লাডের রুটিন পরীক্ষা। কি পরীক্ষা? ব্লাডের রুটিন পরীক্ষা। অর্থাৎ এই পরীক্ষাটা ডাক্তাররা যে কোনো কারণে দিতে পারে। অর্থাৎ এটা আসলে মূলত কিছু কিছু ক্ষেত্রে রোগের সরাসরি ফাইন্ডিংস হয়, অন্যান্য রোগের ক্ষেত্রে এটা ভেরিয়েশন হয়, তখন এটা প্রগনোসিস দেখা হয়, আপডেট দেখা হয়। কি দেখা হয়? আপডেট দেখা হয়। আবার ওই রোগের ফাইন্ডিংসের সাথে সাথে আবার চিকিৎসা দেওয়ার পরবর্তী ফাইন্ডিংসের জন্য এই পরীক্ষাটা দেওয়া হয়।
দেখবেন এখন যখন ডেঙ্গু পরীক্ষা হচ্ছে, অনেকের ধারণা ডাক্তাররা হয়তো কি রোগ বুঝে না, বুঝতে পারে না। আগের দিনে ডাক্তাররা কি হাত দেখে, চোখ দেখে, আইডিয়া করে কি করত, রোগ নির্ণয় করে ফেলতো। বেশ ভালো কথা। আগের দিনে কিন্তু মৃত্যু হার বেশি ছিল। আগের দিনে কি ছিল, মানুষের মৃত্যু হারটা বেশি ছিল। কিন্তু বর্তমানে আধুনিক যে চিকিৎসা পদ্ধতি বের হয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি, সায়েন্সের যে এত উন্নতি হয়েছে, তার মাধ্যমে রোগ নির্ণয় করা সহজ হয়েছে। এই জন্য আসলে ডাক্তাররা এখন রিস্ক নিতে চান না বা আন্দাজের উপর তারা ট্রিটমেন্ট দেন না, তারা কনফার্ম হয়ে নেন। এই প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো হয়, এখন ডাক্তাররাও কিন্তু কি করেন, ওই চোখ দেখেন, নাড়ি দেখেন, হাত দেখেন, চেহারা দেখেন, রোগীকে প্রশ্ন করেন। প্রশ্ন করলে উনি কিন্তু একটা প্রাইমারি ভাবে আইডিয়া পান একটা রোগের। তখন আমার একটা সন্দেহ হয়, এটাকে বলা হয় কি প্রাইমারি ডায়াগনোসিস। কি বলা হয়, প্রাইমারি ডায়াগনোসিস। এরপরে উনি যে কনফার্ম হবেন, যে কনফার্মেটরি টেস্ট, এই টেস্ট হচ্ছে আমাদের প্যাথোলজিক্যাল টেস্ট, যে হ্যাঁ ওনার আইডিয়াটা শিওর, জাস্ট উনি শিওর হওয়ার জন্য দিচ্ছেন, বেশ ভালো কথা। আবার ট্রিটমেন্ট শুরু করলেন, করার পরে পরবর্তীতে কিন্তু তার প্রগনোসিস, ফলো আপ লাগবে, যে এই যে আমি ট্রিটমেন্ট শুরু করলাম, রোগীর এই প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো, এগুলো কি চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে কিনা, আমার ট্রিটমেন্টটা সঠিক হচ্ছে কিনা, রোগীটা আরোগ্যের দিকে যাচ্ছেন কিনা, এই যে ফলো আপটা, এই ফলো আপটা কিন্তু উনি কি করবেন, এই টেস্টের মাধ্যমে জানবেন, যেটা কিন্তু আগে সম্ভব ছিল না। কাজে সব ডাক্তাররা কিন্তু যে রোগের ফাইন্ডিংসের জন্য, আন্দাজ করার জন্য বা কি বলে ইচ্ছাকৃতভাবে বেশি টেস্ট দিবেন তা না। এখন যে ডেঙ্গু হচ্ছে, ডেঙ্গুর প্রকোপ বর্তমানে এত বেশি, এই ডেঙ্গু রোগী কিন্তু প্রতি 12 ঘন্টা বা 16 ঘন্টা বা 18 ঘন্টা 24 ঘন্টা পর পর কিন্তু কি করতে হয়, ফলো আপে রাখতে হয়, যে তার প্লেটলেটটা কি অবস্থায় আছে, তার অন্যান্য যে আরো এখানে কিছু আছে, যে হেমোক্রিট, এই এইচসিটি বা পিসিবি, প্যাক্সের ভলিউম, এগুলো কি পরিমাণে আছে তা দেখে কিন্তু রোগীর প্রগনোসিস বা কন্ডিশনটা বুঝতে পারেন। এজন্য কিন্তু এই টেস্টটা, রুটিন টেস্টটা কিন্তু বারবার করতে হয়। টেস্টের নাম হচ্ছে কি সিবিসি টেস্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট। এই কাউন্টের মধ্যে, কমপ্লিট কাউন্টের মধ্যে মূলত এই সেলের কাউন্ট, এই সেলের চিত্রটা পাওয়া যায়। এজন্য এই কণিকার সাথে ওই সিবিসি টেস্টের সাথে সম্পর্ক একদম কি গুরুত্বপূর্ণ। তাহলে এই সিবিসি টেস্টের মাধ্যমে আমরা কি জানবো, মূলত এই ব্লাডের সেলের কন্ডিশনগুলো, পরিমাণগুলো, লেভেলগুলো আমরা জানতে পারবো। এই গেল আমাদের ব্লাড সেলের। সিবিসি রিপোর্ট নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো, যে সিবিসির মধ্যে কি থাকে, কত পার্সেন্ট প্রত্যেকটা কণাগুলো কি থাকে, কি দেখি, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি প্লাজমা। প্লাজমার মধ্যে কি থাকে, এই পার্টটা আমি মুছে ফেলি। রক্তরস, প্লাজমা, প্লাজমা ছিল কত পার্সেন্ট, 55%। এবার এই প্লাজমাটা ভাগ করলে আমরা 3 ধরনের উপাদান পাই প্লাজমার মধ্যে। কয় ধরনের পাবো, প্লাজমার মধ্যে 3 ধরনের। যেহেতু রক্তরস, এর মধ্যে বেশিরভাগ উপাদান হচ্ছে কি ওয়াটার, 90%। রক্তরসের উপাদান কি, বেশিরভাগ 90 ভাগ পানি, আর 10 ভাগ হচ্ছে কি সলিড, 10%, মানে কঠিন। ওয়াটার, সলিড, আর এখানে কি থাকে, গ্যাস থাকে। যেহেতু গ্যাস এটা উড়ে যায়, এটা পার্সেন্টেজ নাই, তো মূলত সলিড থাকে 10%, ওয়াটার থাকে 90%। গ্যাসের মধ্যে কি কি থাকে, O2, বড় হাতের ও, নিচে 2, এটা হচ্ছে অক্সিজেন। 2 নাম্বার হচ্ছে গিয়ে সি, বড় হাতের ও, নিচে হচ্ছে 2, এটাকে বলে CO2, কার্বন ডাই অক্সাইড, এন্ড বড় হাতের এন, নিচে 2, এটা হচ্ছে কি নাইট্রোজেন। সাধারণত 3 ধরনের গ্যাস আমাদের ব্লাডের মধ্যে থাকে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। O2 মানে অক্সিজেন, CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, N2 মানে হচ্ছে নাইট্রোজেন। যারা জানেন না তারা পুরো নামগুলি লিখে নেন। তাহলে এই 3 ধরনের গ্যাস থাকে। ওয়াটার তো ওয়াটার, আমাদের পার্ট হচ্ছে গিয়ে সলিড। এই সলিডটাকে আমরা ভাগ করব 2 ভাগে। ওয়াটার, নাইট্রোজেন, সেরাটা কি, ওয়াটার, সলিড এবং গ্যাস। গ্যাস হচ্ছে 3 ধরনের, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। সলিডটাকে, যেটা ওয়াটারের কোনো ভাগ নেই, গ্যাসের কোনো ভাগ নেই, গ্যাসটা আমি লিখে ফেললাম। সলিডটাকে আমরা ভাগ করব 2 ভাগে। প্রথমত
কঠিন বস্তুগুলো, প্লাজমা কঠিন কঠিন। একটা হচ্ছে গিয়ে অর্গানিক। দেখবেন এখন সবাই বলে অর্গানিক চাল, অর্গানিক ডাল, অর্গানিক গাছের ফল, সবই তো অর্গানিক। কিছু কিছু আবার ল্যাবরেটরিতে পাওয়া যায়। এই জন্য অর্গানিক আছে, আবার কি ইনঅর্গানিক। বাংলায় হচ্ছে এটাকে বলা হয় জৈব, ইনঅর্গানিক মানে হচ্ছে কি অজৈব। জৈব এবং অজৈব, অর্গানিক, ইনঅর্গানিক। জৈব হচ্ছে গিয়ে যেটা সহজ করে যদি আমি বলি, যেটা জীবদেহের মধ্যে মানে অবস্থান করে, জীবদেহের বডিতে থাকে, সেটা হচ্ছে জৈব, ন্যাচারালি। যেটার ঘাটতি হলে ফিল আপ করাটা খুব কষ্টকর। খাবার দাবার খেয়ে ওষুধপত্র খুব একটা বেশি কাজ হয় না, ওষুধের সাথে সাথে কি লাগে, খাবার দাবার খেতে হয় ন্যাচারালি। এজন্য এই জৈব যদি বস্তুর ঘাটতি হয়ে যায়, রোগীর অবস্থা খুব খারাপ থাকে, তার বডির পুরো কি বলে কন্ডিশনটা খারাপ থাকে, বডিটা ভেঙে চলে যায় জৈব বস্তুর ঘাটতি হলে। ইনঅর্গানিকটা যদি হয়, এটা বাইরে থেকে সাপ্লিমেন্ট দেওয়া যায়, সাপোর্ট দেওয়া যায়, এটা খুব সহজে ফিল আপ হয়ে যায়। এজন্য সাবধান। অর্গানিক হচ্ছে জীবদেহের ভিতরে যে ন্যাচারালি থাকে, অজৈব ন্যাচারালি থাকে, তবে এটা খুব সহজে বাইরে থেকে সাপোর্ট দিয়ে ফিল আপ করা যায়, এটা হচ্ছে অজৈব। ইনঅর্গানিক, অর্গানিক। এই ইনঅর্গানিক যেটা, এটা আমাদের বডিতে লবণ হিসেবে থাকে। ইনঅর্গানিক কি হিসেবে থাকে? লবণ হিসেবে থাকে। আমাদের বডিতে এই লবণটা দ্রবীভূত, অর্থাৎ লিকুইডের মধ্যে মিলানো থাকে। কোন লিকুইডের মধ্যে মিলানো থাকে সেটাকে বলা হয় কি? দ্রবীভূত। এটা বডিতে ইলেকট্রিক চার্জ হিসেবে থাকে। ইলেকট্রিক চার্জ কিন্তু শুধু কারেন্ট কি এই যে তার দিয়ে যায় এটা কিন্তু না, আমাদের বডির মধ্যেও পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে। আমাদের বডিতে কি অণু পরমাণু আছে না? এই অণু পরমাণুর মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, আবার কি চার্জ ছাড়া। তো এরকম এই আমাদের বডির যে ইনঅর্গানিক যে সাবস্টেন্স থাকে, উপাদানগুলো থাকে, এটা কি হিসেবে থাকে? বডিতে লবণ হিসেবে থাকে। এই লবণগুলোকে আয়ন বলা হয়। কি বলা হয়? আয়ন। এটাকে আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ইলেকট্রোলাইট। এই নামটার সাথে অনেকে পরিচিত। কি বলা হয়? এই ইনঅর্গানিক বস্তুটাকে বলা হয় কি? ইলেকট্রোলাইট। ELECTROLYTES, ইলেকট্রোলাইটস। অর্থাৎ বডিতে দ্রবীভূত লবণ যদি চার্জ হিসেবে, ইলেকট্রিক হিসেবে, চার্জ হিসেবে যদি থাকে, তখন সেটাকে বলা হয় কি? ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটটা কি ধরনের? দুই ধরনের। ওই যে বললাম যে ইলেকট্রিক চার্জ যেহেতু, লবণ যেহেতু, এবার লবণও আবার কি ইলেকট্রিক চার্জও। ইলেকট্রিক চার্জ কি দুই ধরনের না? একটা পজিটিভ, একটা নেগেটিভ। একটা আকর্ষণ করে, একটা বিকর্ষণ করে, নাকি? অথবা আকর্ষণ বিকর্ষণ না, সমান সমান হলে আকর্ষণ বিকর্ষণ করবে, বিপরীত হলে কি করবে? আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রোলাইটও দুই ধরনের। একটা হচ্ছে পজিটিভ, এই পজিটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। এই পজিটিভটাকে আমরা যদি ধনাত্মক যেটা, এটাকে আমরা বলি ইংলিশে ক্যাটায়ন। CATIONS, ক্যাটায়নস। পজিটিভটা কি বলি আমরা? ক্যাটায়ন। CATIONS, ক্যাটায়নস। ওই যে আয়ন বলছিলাম, আয়নটা দুই ধরনের, একটা ক্যাটায়ন, একটা নেগেটিভ হচ্ছে অ্যানায়ন। ANIONS, অ্যানায়নস। ক্যাটায়নস, অ্যানায়নস, পজিটিভ, নেগেটিভ। এই পজিটিভ গুলো হচ্ছে সব ধাতব লবণ, ধাতু থেকে যে লবণগুলো আসে। ছোটবেলায় পড়ছিলাম আমরা, এটা সায়েন্স লাগবে না। ধাতু হচ্ছে কি আঘাত করলে ঝনঝন শব্দ হয়, বিদ্যুৎ পরিবহন করে, তারপর কি পিটিয়ে পাত করা যায়, বিভিন্ন বস্তু তৈরি করা যায়। আর অধাতু থেকে কি সহজে ভঙ্গুর, ভেঙে যায়, স্থায়িত্ব হয় না, বিদ্যুৎ পরিবহন করে না, তাই তো? তাহলে এই ক্যাটায়নসের মধ্যে কিছু নামগুলো আমি বলে ফেলি। যেমন হচ্ছে কি সোডিয়াম, সবাই লিখে রাখেন, SODIUM, সোডিয়াম। এই সোডিয়ামের সংকেত বলি আমরা, প্রতীক বা সংকেত যদি বলি, বড় হাতের N, নিচে ছোট হাতের A, Na। দেখা যাচ্ছে বোর্ড, ক্যামেরা কি দেখা যাচ্ছে নিচে? তাহলে সোডিয়াম, এটাকে বলে Na, উপরে একটা প্লাস, মানে সোডিয়াম আয়ন হিসেবে থাকে। এটা সব কি প্লাস, সোডিয়াম। সোডিয়ামের এই যে নামগুলো, এগুলো আসে সব ল্যাটিন নাম থেকে। এই সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি নেট্রিয়াম। আমরা আমাদের যে ম্যাথমেটিক্যাল ওষুধ পাই না, ন্যাট্রাম মিউ, ন্যাট্রাম সালফ, ন্যাট্রাম কার্ভ,
এই সবগুলো হচ্ছে কি সোডিয়াম, মানে সোডিয়াম সালফেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কি ওই যে ক্লোরাইড, খাওয়ার লবণ নাকি ন্যাট্রাম মিউর, এই সব হচ্ছে যে নাট্রিয়াম Na। তাহলে সোডিয়াম এটা হচ্ছে কি ইলেকট্রোলাইটের পজিটিভ ইলেকট্রোলাইট ক্যাটায়ন। 2 নম্বর হচ্ছে কি পটাশিয়াম, ক্যালি গ্রুপের। পটাশিয়ামের বানান POTASIUM, পটাশিয়াম। এটা হচ্ছে কি কে উপরে একটা প্লাস সংকেত, অর্থাৎ ক্যালিয়াম, ক্যালি গ্রুপ, ক্যালি বাই, ক্যালি কার্ব, ক্যালি মিউর, ক্যালিফ্লোর যা আছে সবে ক্যালি গ্রুপ, পটাশিয়াম গ্রুপের। এরপর হচ্ছে গিয়ে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, CALCIUM, ক্যালসিয়াম। এর সংখ্যা হচ্ছে গিয়ে CA, 2টা প্লাস। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, MgNaSiUM, ম্যাগনেসিয়াম, Mg, এখানেও 2টা প্লাস। এগুলো সব পজিটিভ ইলেকট্রোলাইট, ধাতব ইলেকট্রোলাইট, ধাতব লবণ আমাদের বডিতে থাকে। কি থাকে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। অ্যানায়ন যদি থাকে, অ্যানায়ন হচ্ছে মাইনাস, ক্লোরাইড, ক্লোরিন যেটা আর কি, Cl উপরে একটা মাইনাস, ক্লোরাইড। তারপর হচ্ছে গিয়ে বাইকার্বনেট, C বড়হাতের H, CO3, বাইকার্বনেট একটা মাইনাস, ঠিক আছে। সালফেট, SO4 2 মাইনাস, সালফেট, S বড়হাতের S, বড়হাতের O, নিচে 4, উপরে -2 বা 2 মাইনাস, C বড়হাতের L, ছোট হাতের উপরে একটা মাইনাস, ক্লোরাইড, বড়হাতের H, বড়হাতের C, বড়হাতের O, নিচে 3, উপরে একটা মাইনাস, বাইকার্বনেট। এগুলো হচ্ছে কি নেগেটিভ ইলেকট্রোলাইট। দেখবেন যেসব রোগী, ডায়রিয়া রোগীদের অতিরিক্ত যখন ফ্লুইড বের হয়ে যায়, পানি বের হয়ে যায় পাতলা পায়খানার সাথে বা বমির সাথে, তখন এই ইলেকট্রোলাইটের স্যালাইন পুশ করা হয়, অথবা বলে ডাবের পানি খেতে। ডাবের পানিতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে, তার মানে কি এই যে লবণগুলো, সেই লবণগুলো থাকে, অর্থাৎ তখন সব থাকে, পজিটিভ নেগেটিভ সবগুলো মিলানো থাকে। স্ট্রোকের রোগী স্ট্রোক করলো, তাদের ব্রেনে তখন কি হয়, লবণ সাপ্লাইটা কমে যায়, তখন তাদের বডিতে কি করা হয়, এই ইলেকট্রোলাইট স্যালাইন পুশ করা হয়, পটাশিয়াম স্যালাইন পুশ করা হয়, সোডিয়াম স্যালাইন পুশ করা হয়, অর্থাৎ এই ইলেকট্রোলাইট দেওয়া হয়। এরকম বিভিন্ন ক্ষেত্রে যাদের শর্ট হয়ে যায়, ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট দেওয়া হয়, স্যালাইনের মাধ্যমে পুশ করা হয়। এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, সালফেট। এখন এই যে যাদের এখন দেখবেন কিডনি রোগী বা ডায়রিয়া রোগী, এদের কোনো সময় ইলেকট্রোলাইট টেস্ট করতে দেয়, ডাক্তাররা লিখে দেয় সিরাম ইলেকট্রোলাইট, অর্থাৎ এই লবণগুলো কি পরিমাণে আছে সেটা আমরা দেখব। তো এখানে ইলেকট্রোলাইট কিন্তু আমরা অনেকগুলো আইটেম পেয়েছি, কিন্তু প্যাথোলজিতে, ল্যাবরেটরিতে ইলেকট্রোলাইট বললে 4টা আইটেমকে মূলত বোঝায়, সবগুলো আসবে না। তখন আসে শুধু সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, এই 4টা। কোনো ল্যাবে বাইকার্বনেটটাও করে না, শুধু সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, 3টা টেস্ট করে। ভালো ল্যাবগুলোতে বাইকার্বনেট সহ করে ফেলে। এখন যদি আপনার ক্যালসিয়াম লাগে, ম্যাগনেসিয়ামের লেভেল লাগে, সালফেটের লেভেল লাগে, এগুলো আলাদা পরীক্ষা দিতে হয়। ক্যালসিয়ামের পরীক্ষা আলাদা, তারপরে ম্যাগনেসিয়ামের পরীক্ষা আলাদা। কিন্তু যদি ইলেকট্রোলাইট বলে, তখন সব পরীক্ষা আসবে না, তখন শুধুমাত্র লেভেলারা 4টা। এটা ছিল কি আপনার ক্লিনিক্যাল প্যাথোলজি যেটা আর কি, এটা 4টা পরীক্ষা চলে আসে: সোডিয়াম লেভেল, পটাশিয়াম লেভেল, ক্লোরাইড লেভেল এবং বাইকার্বনেট লেভেল। যে জিনিসটা সবাই একটু খেয়াল করবেন। এইগুলো আমাদের এই ইনঅর্গানিক পার্ট, ইলেকট্রোলাইটস। এবার আমরা আসবো হচ্ছে গিয়ে অর্গানিক পার্ট। আমি পুরোটা মুছে ফেলতেছি, অর্গানিক পার্টটা আমি উপরে আলাদা করে লিখতেছি। এবার হচ্ছে প্লাজমার অর্গানিক পার্ট। প্লাজমার অর্গানিক পার্টটাকে আমরা 4টা ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে। 1 নম্বর হচ্ছে গিয়ে ব্লাডের মধ্যে আমাদের প্রোটিন অংশ থাকে, PROTEIN,
TEIN প্রোটিন। 2 নম্বর পার্টে থাকে NPN, এটাকে বলা হয় নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এটা হচ্ছে প্রোটিন সাবস্টেন্স, এই অংশ হচ্ছে কি NPN, অর্থাৎ যদি লিখে দেই NON, নন প্রোটিন মানে প্রোটিন বিহীন, PROTIN, নন প্রোটিন। এগুলো হচ্ছে নাইট্রোজেনাস মানে বজ্র পদার্থ, আমাদের বডির এক্সেস অংশ, অতিরিক্ত অংশ। নাইট্রোজেনাস সাবস্টেন্স। নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। 3 নাম্বার হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্টস, পুষ্টি, NUTRIENTS, নিউট্রিয়েন্টস পুষ্টি। এটা আমরা বলেছি, আমাদের রক্ত পুষ্টি সরবরাহ করে, পুষ্টিগুলোকে ট্রান্সপোর্টেশন করে। কি কি পুষ্টি, সেই পুষ্টির উপাদানগুলো আমরা লিখবো। এবং সবার শেষ হচ্ছে কি আদার্স, OTHERS, আদার্স, অন্যান্য উপাদান থাকে। কি কি পেলাম অর্গানিকের মধ্যে? প্রোটিন মানে প্রোটিন সাবস্টেন্স, NPN নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, নিউট্রিয়েন্টস এন্ড আদার্স। স্যার এই পার্টটা শেষ করতে 10 মিনিট সময় লাগবে, চালাবো? আচ্ছা, প্রোটিনের মধ্যে কি কি পাবো আমরা? দেখেন, প্রথমত পাবো আমরা অ্যালবুমিন, ALBUMIN, অ্যালবুমিন। 2 নম্বর হচ্ছে কি গ্লোবুলিন, GLOBULIN। আমাদের রক্তের যাবতীয় প্রোটিন, যেটা আমরা যারা গত ক্লাসগুলো দেখেছিলেন, বিশেষ করে জন্ডিসের, এই জন্ডিসের ক্লাসগুলোর মধ্যে আমরা কিন্তু বেশিরভাগ ছিল প্রোটিনের মধ্যে, যে আমরা একটা এজি রেশিও বলেছিলাম, অ্যালবুমিন গ্লোবুলিন রেশিও। তারপর টোটাল প্রোটিনের পরিমাণ, যেটা লিভার সিনথেসিস করে, অর্থাৎ লিভার সংশ্লেষ করে, এই যে সে পরীক্ষাগুলো ব্লাডের এই প্রোটিন অংশ থেকে আসে। টোটাল প্রোটিনের পরিমাণ, অ্যালবুমিনের আলাদা পরিমাণ, গ্লোবুলিনের আলাদা পরিমাণ। এছাড়া আরো পেয়েছিলাম আমরা ফিব্রিনোজেন, যেটা কি করে ফিব্রিনোজেন, অর্থাৎ এই যে এটা একটা ক্লোটিং ফ্যাক্টর, রক্তটাকে জমাট বাঁধায়। ফিব্রিনোজেন ফ্যাক্টর 1, রক্তের একদম প্রধান ফিব্রিনোজেন ক্লোটিং ফ্যাক্টর। তাহলে অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন এবং প্রথমবিন, PROTHROMBIN, প্রথমবিন। ওই যে আমরা প্রথমবিন টাইম বলছিলাম, যে রক্ত যে জমাট বাঁধা শুরু করবে, এই শুরু করে যে টাইমিংটা গড়ে কত 12 থেকে 16 সেকেন্ড। যাদের লিভারে ঝামেলা থাকে বা লিভার সিরোসিস থাকে, তাদের প্রথমবিন টাইমটা বেড়ে যায়, সময়টা বেড়ে যায়, রক্ত সহজে কি করে না, জমাট বাঁধতে পারে না, তখন অটোমেটিক্যালি ব্লিডিং হতে থাকে। এজন্য প্রোটিন অংশে আমরা পাবো অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা অথবা একসাথে পরীক্ষা দেওয়া যায়। তাহলে রক্তের এই উপাদান না জানলে আমরা পরীক্ষাগুলো দিতে পারবো না, বা পরীক্ষাগুলো সম্পর্কে জানা সম্ভব হবে না। NPN নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সের মধ্যে আমরা পাবো প্রথমত ইউরিয়া, যেহেতু এগুলা বজ্র পদার্থ, প্রস্রাবের সাথে পানির সাথে বের হয়ে যায়, তাহলে কি পাবো আমরা? ব্লাড ইউরিয়া। 2 নম্বরে পাবো হচ্ছে গিয়ে ইউরিক অ্যাসিড। এই জন্য দেখবেন কিডনি রোগীদের, তাদের তো কি হয় না, নিষ্কাশন হয় না, তখন বডিতে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমা হয়, ব্লাডের মধ্যে জমা হয়, তখন শরীরে ব্যথা বেদনা, পাতের ব্যথা, সব মানে আর্থাইটিসের সমস্যা সব জমা হয়, সব ব্যথা বেড়ে যায়। ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড। 3 নম্বরে আমরা পাবো হচ্ছে গিয়ে ক্রিটেনাইন, CREATININE, ক্রিটেনাইন। এই জন্য দেখবেন কিডনি রোগীদেরকে সাধারণত ইউরিয়া এবং ক্রিটেনাইন এই দুইটা পরীক্ষা কমনলি দেওয়া হয়, কারণ এই যে নাইট্রোজেনাস সাবস্টেন্সটা বেড়ে যায়। তাহলে NPN আমরা কি পাবো? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিটেনাইন। আরেকটা পাবো হচ্ছে কি ক্রিয়েটাইন, CREATINE, এটা ছিল ক্রিয়েটাইন, এটা হচ্ছে ক্রিয়েটাইন, TINE, এটা হচ্ছে TININE, যেটা পার্থক্য, ক্রিয়েটাইন। এবার আমরা পাবো হচ্ছে কি অ্যামোনিয়াম, কি বললাম নাই, কলমের কাজ শেষের দিকে, আচ্ছা অসুবিধা নেই, বলে দিচ্ছি, AMMONIUM, অ্যামোনিয়াম, এটা পাবো NPN এ। এরপর পাবো হচ্ছে আমরা জ্যানথিন, XANTHINE, জ্যানথিন, XAN,
THIN জ্যানথিন, পরেরটা পাবো হাইপোজ্যানথিন, জাস্ট একটা হাইপো লাগাই দেন, HYPO হাইপোজ্যানথিন, XANTHINE। আমরা কি কি পেলাম NPN এর মধ্যে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটেনাইন, ক্রিয়েটাইন, অ্যামোনিয়াম, জ্যানথিন, হাইপোজ্যানথিন। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটেনাইন, ক্রিয়েটাইন, অ্যামোনিয়াম, জ্যানথিন, হাইপোজ্যানথিন। ঠিক আছে, ক্লিয়ার তো? নিউট্রিয়েন্টের মধ্যে অল্প কিছু উপাদান। প্রথমত আমরা যে খাবার খাই, 6 ধরনের খাবার। কি কি খাদ্য উপাদান? 6টি। প্রোটিন বা আমিষ, কার্বোহাইড্রেট বা শর্করা, তারপর কি ফ্যাট বা চর্বি, এরপরে ওয়াটার, মিনারেল মানে খনিজ লবণ, মিনারেল সল্ট, আর কি ভিটামিন। তো ওয়াটার আগে চলে আসছে, মিনারেল সল্ট যেটা ছিল ইলেকট্রোলাইট সেটা চলে আসছে। বাকি কয় ধরনের থাকে? 4 ধরনের না? এই যে পুষ্টি উপাদান চলে আসবে। এর মধ্যে আমরা প্রথমে পাবো হচ্ছে গিয়ে ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, FATY ফ্যাটি অ্যাসিড। এটা পুষ্টি হিসেবে যাবে, সরাসরি ফ্যাট যাবে না বডিতে, পুষ্টি হিসেবে যাবে ফ্যাটি অ্যাসিড। এরপরে আসবে হচ্ছে কি প্রোটিন থেকে। প্রোটিন থেকে কি অ্যাসিড আসবে? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। আচ্ছা সিরিয়ালে লিখি, ফ্যাটি অ্যাসিডটা পরে দিয়ে দেই, এটা পরে লেখেন, আগে প্রোটিনটাকে আগে রাখি। প্রোটিন থেকে আসবে অ্যামাইনো অ্যাসিড, AMINO, অ্যামাইনো অ্যাসিড। এটা হচ্ছে প্রোটিন থেকে আসে। প্রোটিন থেকে ভাঙতে ভাঙতে যখন শেষ চলে আসে সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। 2 নম্বরে যখন কার্বোহাইড্রেট, শর্করা থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে কি গ্লুকোজ, GLUCOS, গ্লুকোজ। তাহলে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ। ফ্যাট থেকে পাবো কি ফ্যাটি অ্যাসিড। ফ্যাট থেকে আরো পাবো কি, যেমন কোলেস্টেরল, CHOLESTEROL, কোলেস্টেরল। এরপরে পাবো হচ্ছে কি কোলেস্টেরলের পরে TG, এটাকে আমরা বলি ট্রাইগ্লিসারাইড। এটা একটা কোলেস্টেরলের পার্ট, TG বলি। পুরো নামটা হচ্ছে কি TRIGLYCERIDE, ট্রাইগ্লিসারাইড। অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, TG মানে ট্রাইগ্লিসারাইড। এছাড়া পাবো ভিটামিনস, নিউট্রিয়েন্ট পুষ্টির মধ্যে এই পার্টগুলি পাবো। অন্যান্য পার্টে কি পাবো? লাস্ট অংশ যেটা, অন্যান্য পার্টে পাবো হচ্ছে কি আমরা মেটাবলিক এনজাইম। ওই যে খাবার যে কি করে হজম করে, মেটাবলিজম করে, তাদেরকে সহায়তা করার জন্য কি পাবো? মেটাবলিক এনজাইম, ENZYM, এনজাইম 1 নম্বরে। 2 নম্বরে পাবো আদার্সের মধ্যে হরমোনস। আমরা যে রক্তের কাজের মধ্যে পড়েছিলাম, বিভিন্ন স্পেশাল কাজ করার জন্য, সহায়তা করার জন্য বিভিন্ন অর্গানে কি পৌঁছে দেয়? হরমোনস পৌঁছে দেয়। হরমোনের উপস্থিতি কোথায় পাবো আমরা? ব্লাডে। কারণ যদি হরমোনের ঘাটতি থাকে, যেমন থাইরয়েড হরমোন, এটা কমন, থাইরয়েড বাড়ছে, থাইরয়েড কমে গেছে, তার মানে কি হরমোনের ঝামেলা হয়েছে। সেই হরমোনের পরীক্ষা করতে গেলে আমাদের ব্লাডের হরমোন পরীক্ষা দিতে হবে। এরপরে সবার শেষে পাবো হচ্ছে কি অ্যান্টিবডি, ANTIBODY, অ্যান্টিবডি, অর্থাৎ আমাদের শরীরটাকে প্রতিরক্ষা করার জন্য যে অটো ইমিউনিটি সিস্টেম থাকে, বিভিন্ন অ্যান্টিবডি যে কাজ করে, সেই অ্যান্টিবডি কোথায় পাবো? যে ব্লাডের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এই জিনিসটা আমরা দেখব। এই হচ্ছে আমাদের টোটাল ব্লাডের ক্লাসিফিকেশন বা যে কম্পোজিশন, উপাদানগুলো 1 মিনিটে রিভিউ করে দিচ্ছি। কম্পোজিশনটার মধ্যে প্রথমত আমরা ভাগ করতেছি 2টা ভাগে, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে কি ব্লাড সেল, যেটাকে আমরা বলি ফর্ম এলিমেন্ট। ফর্ম এলিমেন্ট ছিল 45%, প্লাজমা ছিল 55%। ফর্ম এলিমেন্টের মধ্যে কয়টা ছিল? 3 ধরনের, RBC, ইরেথ্রোসাইট, লোহিত রক্ত কণিকা, WBC, লিউকোসাইট, শ্বেত রক্ত কণিকা, প্লাটিলেট, থ্রম্বোসাইট, অনুচক্রিকা। এর মধ্যে RBC এবং প্লাটিলেটের কোনো ভাগ ছিল না,
ডাব্লিউবিসি বলছিলাম কয় ধরনের, বলে দুই ধরনের, একটা হচ্ছে গ্রানুলোসাইট দানাদার, আর হচ্ছে অ্যাগ্রানুলোসাইট অদানাদার। দানাদার যেটা গ্রানুলোসাইট সেটা হচ্ছে তিন ধরনের, নিউট্রোফিল, সিনোফিল, বেসোফিল। আর অদানাদার যেটা অ্যাগ্রানুলোসাইট সেটা হচ্ছে লিম্ফোসাইট, মনোসাইট। মোট পাঁচটা হচ্ছে ডাব্লিউবিসি। এইগুলো এক পার্ট। প্লাজমা যেটা ছিল 55% সেটা ছিল তিনটা পার্ট, ওয়াটার 90%, সলিড 10%, গ্যাস কোনো পার্সেন্ট নাই। গ্যাস ছিল তিন ধরনের, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। ওয়াটারে কোনো পার্ট নাই। সলিড অংশের মধ্যে আমরা ভাগ করেছিলাম দুইটা, একটা হচ্ছে কি অর্গানিক, জীবদেহের মধ্যে অটোমেটিক থাকে, যেটা ঘাটতি হলে ফিল আপ করাটা কষ্টকর, জৈব। ইনঅর্গানিক, অজৈব, যেটা আমাদের বডিতে ইলেকট্রিক চার্জ হিসেবে, আয়ন হিসেবে জমা থাকে, এই জন্য এটাকে বলা হয় কি ইলেকট্রোলাইট। এটা দুই ধরনের, একটা পজিটিভ ধাতব আর একটা হচ্ছে নেগেটিভ অধাতব। ধাতবগুলোকে বলা হয় ক্যাটায়ন, অধাতবগুলোকে বলা হয় অ্যানায়ন। ধাতবগুলো পাবো আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। অধাতবগুলো পাবো ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট। আর যেটা সলিড অংশের অর্গানিক অংশ যেটা জৈব, ভাগ করেছিলাম চার ধরনের, চার ভাগে। প্রোটিন, এনপিএন নন প্রোটিন নাইট্রোজেন সাবস্টেন্স, নিউট্রিয়েন্টস, ভিটামিনস। প্রোটিনের মধ্যে পেয়েছিলাম অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রথমবিন। নন প্রোটিনের মধ্যে পেয়েছিলাম ইউরিয়া, ইউরিক অ্যাসিড, কিটেনাইন, ক্রিয়েটাইন, অ্যামোনিয়াম, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন। নিউট্রিয়েন্টের মধ্যে পেয়েছিলাম অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন থেকে আসে, কার্বোহাইড্রেট থেকে আসে, গ্লুকোজ, ফ্যাট থেকে আসে ফ্যাটি অ্যাসিড, সাথে থাকবে কোলেস্টেরল, টিজি ট্রাইগ্লিসারাইডস এবং ভিটামিনস। আদার্সের মধ্যে কি কি পাবো আমরা? বিভিন্ন মেটাবলিক এনজাইম, হরমোনস অ্যান্ড অ্যান্টিবডি। এই হচ্ছে আমাদের ব্লাডের কম্পোজিশন। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সিবিসি টেস্ট সম্পর্কে, সিবিসি টেস্টে কি কি জিনিস আসবে, কেন সিবিসি টেস্ট করতে দেয়, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই ব্লাডের সেলের প্রত্যেকটা পার্টিকুলার, বিশেষ করে আরবিসি, ডাব্লিউবিসি পার্টিকুলারগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন। এই পর্যায়ে স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। অডিয়েন্স, স্যার তো তখন রক্ত পড়ালো, রক্তের মধ্যে ঝামেলা হলে ওষুধ লাগবে না? আপনারা কি বলেন? জি স্যার। স্যার তো তখন রক্ত পড়ালেন, রক্ত, তাই তো? রক্ত পড়ালো না তখন? রক্তের মধ্যে যদি ঝামেলা হয় ওষুধ লাগবে তো। এবার আপনারা একটু বের করে দেন, রক্তনালীতে রক্ত জমাট বাঁধে, রুব্রিকটা কি হবে? পৃষ্ঠা নাম্বার কত? রক্তনালীতে রক্ত জমাট বাঁধে। রক্তনালীতে রক্ত জমাট বাঁধলো, টেস্ট রিপোর্টে পাওয়া গেল রক্তনালীতে রক্ত জমাট বেড়েছে। এবার ওষুধ কি হবে? পৃষ্ঠা নাম্বারটা কত? একটু বের করে দেন তাড়াতাড়ি। রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, বের করেন। রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, তাড়াতাড়ি। অডিয়েন্স জ্যোতি লিখেন। স্যার এতক্ষণ যে সুন্দর ক্লাস দিলেন, এখন এই ক্লাসের শেষে ফলাফল পাওয়া গেল রক্তনালীতে রক্ত জমাট বাঁধা। এখন ওষুধ কি? তাড়াতাড়ি বের করে দেন। এতক্ষণ তো স্যার শুধু পড়াচ্ছিলেন, আপনারা শুনছিলেন, ভালোই লাগছিল। রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, পৃষ্ঠা নাম্বার কত? 1448। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। রক্তনালীতে রক্ত জমাট বাঁধা। লাইভে
রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি বের করে দেন। কয়টি ওষুধ কে পারেন লিখে দেন। ওষুধ কয়টি? রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, জমাট বাঁধলে যে ওষুধ লাগে ওষুধগুলি কি কি? ওষুধ কয়টি ও কি কি? রক্তনালীতে রক্ত জমাট বাঁধা ওষুধ কয়টি? দ্রুত লিখে দেন। আর শব্দটি কি হবে? রক্তনালীতে রক্ত জমাট বাঁধা শব্দটি কি হবে? দ্রুত লিখে দেন। রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, তাড়াতাড়ি লিখুন। থ্রম্বোসিস। ওষুধ কয়টি? ওষুধ কয়টি? বই না থাকলে কি করব বলেন? ওষুধটির নাম কি? যারা পেয়েছেন তাড়াতাড়ি বের করে দেন। রক্তনালীতে রক্ত জমাট বাঁধা, থ্রম্বোসিস, পৃষ্ঠা নাম্বার 1407। ওষুধ কয়টি? তাড়াতাড়ি। ওষুধের নাম কি? ওষুধ একটি, ওষুধের নাম হচ্ছে আর্সেনিক অ্যালবাম। অডিয়েন্স এবার বের করে দেন ব্লাড ক্যান্সার, পৃষ্ঠা নাম্বারটি কত? ব্লাড ক্যান্সার, পৃষ্ঠা নাম্বারটি কত? ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার পৃষ্ঠা নাম্বার কত? ব্লাড ক্যান্সার পৃষ্ঠা নাম্বার কত? আরে ব্লাড ক্যান্সারে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? যারা পেয়েছেন দ্রুত লিখে দেন। ব্লাড ক্যান্সারে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? ফার্স্ট গ্রেডে ব্লাড ক্যান্সার, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? দ্রুত লিখে দেন। ব্লাড ক্যান্সার যে লিখছেন একটি, রং নাম্বার। আপনি একটি দিয়েছেন, পূর্বেরটি থ্রম্বোসিস, আর্সেনিক অ্যালবাম। লিউকেমিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ আছে দুইটি, লিউকেমিয়া। নেট্টাম আর্টস, নেট্টাম সাল ফার্স্ট গ্রেডে দুটি, লিউকেমিয়া। নেট্টাম আর্টস, নেট্টাম সাল ফার্স্ট গ্রেডে দুটি। অডিয়েন্স রাত অনেক হলো, আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী দিন আবার রাত 9:30 আপনাদের সাথে দেখা হবে। আজ 15 দিনের মাসের কর্মশালা সমাপ্ত। মাসের সদস্যরা বাড়ির পথে রওনা দিচ্ছেন, অনেকে অনেকে পথে আছেন, অনেকে সকালে যাবেন। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সুখ সালামতে বাড়িতে পৌঁছে দেন। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।